কাল প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেনজিরকে ফেরাতে প্রত্যর্পণ আবেদন আমিরাতে পাঠানো হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বিতর্ক চর্চা সমাজের ইতিবাচক সম্ভাবনা বিকাশে সহায়ক, জানালেন তথ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটি তার প্রথম বিদেশ সফর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠকে প্রাধান্য পাবে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্য পদ প্রাপ্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তি। আলোচনার পাশাপাশি কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনাও রয়েছে। আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরকার প্রধানের সফর নিয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। জানান, মালয়েশিয়া থেকে তারেক রহমান যাবেন চীনে। দেশটিতে তিনি 23 থেকে 26 জুন পর্যন্ত অবস্থান করবেন। সেখানে 25 জুন চীনের প্রধানমন্ত্রী এবং 26 জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সমন্বিত নদী এবং পানি ব্যবস্থাপনা, বিশেষ করে তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে চীনের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে এই সফরে। উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এরপর তিনি চীনের মহামান্য রাষ্ট্রপতি হিজ এক্সেলেন্সি মিস্টার শি জিনপিং এর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে দুবাইয়ে আবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, দুবাইয়ে আটকের পরপরই 144 পৃষ্ঠার মামলার নথিপত্র সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। মন্ত্রীর প্রত্যাশা, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিগগিরই বেনজিরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে সে দেশের সরকার। বেনজির আহমেদের বিরুদ্ধে দেশে মোট 6টি মামলা চলমান, যার একটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে আর বাকিগুলো তদন্তাধীন। এ সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে নৈরাজ্য বা অস্থিতিশীলতার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে অশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে। সেজন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়, এবং সেই দিনই পাঠিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। সবাই চাইলে শিক্ষা কারিকুলামে বিতর্ককে অন্তর্ভুক্তির বিষয়ে মন্ত্রিসভায় সুপারিশ করবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডিইউডিএস আয়োজিত ইয়ুথ ভয়েস ফর সোশ্যাল প্রোটেকশন শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী আয়োজনে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিতর্ক সুস্থ বিনোদনের মাধ্যম, এটি শিক্ষারও অংশ, তাই একে সরকারি পরিকল্পনা কাঠামোর মধ্যে আনার চেষ্টা করা হবে। জহিরুদ্দিন স্বপন বলেন, বিতর্ক প্রতিযোগিতাকে আন্দোলনে রূপান্তর করা গেলে সমাজের শুভ সম্ভাবনাগুলোকে বিকশিত করা সম্ভব। মন্ত্রী আরও বলেন, শিক্ষা কারিকুলামে বিতর্ককে অন্তর্ভুক্ত করা যায় কিনা সে বিষয়ে ভাবতে হবে। সবাই চাইলে মন্ত্রিসভায় এ বিষয়ে সুপারিশ করব, সেক্ষেত্রে এটিকে রাষ্ট্রীয় সিদ্ধান্তের কাঠামোতে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। বিতর্ক প্রতিযোগিতা, এটাকে একটা আন্দোলনে রূপান্তরিত করা যায় কিনা। বিতর্ক প্রতিযোগিতার এই তৎপরতাকে একেবারেই ছাত্র জীবনের যে পর্যায় থেকে শুরু করা যায়, সেই পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এটাকে একটা শিক্ষা কারিকুলামের মধ্যে বাধ্যবাধকতায় রূপান্তরিত করা যায় কিনা, এটা সকলের কাছে চিন্তা করার জন্য আমি আবেদন করছি। এবং এই লক্ষ্যে যদি আপনাদের পক্ষ থেকে একটা আন্দোলন থাকে, তাহলে ক্যাবিনেটের মেম্বার হিসাবে শিক্ষামন্ত্রীকে সহ
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলকেই আমার বিশ্বাস যে আমি তাদেরকেও কনভিন্স করতে পারবো। আগামী 7 দিনের মধ্যে হাতিরঝিলের দূষণ রোধ ও আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রাজধানীর হাতিরঝিল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় রাজুক চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে হাতিরঝিলে সুয়ারেজ লাইন ও ভাসমান ময়লা নিরসনে কাজ চলছে। সৌন্দর্য যে বিনোদন পার্ক যেটি বা মানুষের এসে ঘুরে বেড়ানোর যে সুন্দর জায়গাটি আগে যেরকম ছিল সেটি এখন আর নাই। আমরা সেই আগের জায়গাতে ফিরে নিয়ে যাওয়ার জন্য রাজুক চেষ্টা করছে। এটাকে 1 সপ্তাহের মধ্যেই আমরা এটাকে একটা জায়গায় নিয়ে আসতে চাই, যেখানে মানুষ একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবে, একটু হাঁটাহাঁটি করতে পারবে, একটু বসতে পারবে। প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের উস্কানি ও নেতিবাচক পরিবেশ তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ আইসিটি শিল্প 2030 প্রতিবন্ধকতা, সুযোগ ও কৌশলগত সংস্কার শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। আমাদের একটা শক্তিশালী পররাষ্ট্র নীতি থাকতে হবে এবং সেই নীতির উপর ভিত্তি করে বিভিন্ন দেশে আমাদের কার্যক্রম বৃদ্ধি করতে হবে। তারই অংশ হিসেবে দেশের প্রধানমন্ত্রী আগামীকাল তিনি 2টি দেশ সফরে যাচ্ছেন। আমি আগেই বলেছি, কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে নানাভাবেই বিভিন্ন ধরনের উস্কানির একটা আবছা আমরা ইঙ্গিত পাচ্ছি বিভিন্ন কথাবার্তায়, বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে। ঢাকা 9 আসনের বাসিন্দাদের মেডিকেল ক্যাম্প করে মাঝে মাঝে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু এটা স্থায়ী সমাধান নয় বলে জানিয়েছেন সড়ক ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সকালে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর আয়োজনে ফ্রি হেলথ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, এই এলাকায় হাসপাতাল স্থাপন করে স্থায়ী সমাধান চায় সরকার। দিনব্যাপী এই ক্যাম্পে দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। এই এলাকার একটা ভালো হাসপাতালও নাই, যে কারণে মানুষ আসলে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। আমরা মাঝে মাঝে মেডিকেল ক্যাম্প করার মাধ্যমে যে মানুষের দ্বার প্রান্তে চিকিৎসা সুবিধা পৌঁছে দিতে চাই, তবে এটি অস্থায়ী সমাধান। স্থায়ী সমাধান হচ্ছে এখানে একটি হাসপাতাল যদি আমরা তুলতে পারি, বাস্তবায়ন করতে পারি, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এই এলাকার মানুষের ভোটে নির্বাচিত হয়েছে, এটা আমার দায়িত্ব মনে করে কাজ করছি। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। মুন্সিগঞ্জের গজারিয়ায় গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় ভবেরচর বাজারে নবনির্মিত আধুনিক মার্কেট ভবনের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ভবেরচর গ্রামীণ বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবনটির উদ্বোধন করেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় 2,35,86,000 টাকা ব্যয়ে নির্মিত ভবনটি গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, গজারিয়াবাসীর দীর্ঘদিনের দাবি ফলদি নদীর ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে এলজিইডির প্রধান প্রকৌশলীর মাধ্যমে দ্রুত সমীক্ষা পরিচালনার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফি, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমরান আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নতুন বাজেট দেশের কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের কল্যাণে প্রণীত একটি গণবান্ধব বাজেট। দুপুরে নাটোর সদর উপজেলা হলরুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড, সুদমুক্ত ঋণ ও কৃষি সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষিবিদ নীলিমা জাহান, কৃষক ওসমান গনি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
ভারতে পাচারের সময় যশোরের প্রায় 7 কোটি টাকা মূল্যের 31টি স্বর্ণের বার সহ 2 পাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ ভোরে যশোর নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়ন 49 বিজিবির সদর দপ্তরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 3 কেজি 641 গ্রাম ওজনের 31টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় 7 কোটি 13 লাখ টাকা। এছাড়া একটি প্রাইভেট কার, 3টি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত অন্যান্য মালামাল সহ মোট মূল্য 7 কোটি 68 লাখ টাকার বেশি। আটককৃতরা হলেন নড়াইলের খন্দকার মাহবুবুল হক এবং যশোর সদরের মোহাম্মদ আনিস। ঢাকার একটি চক্রের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে যশোরে নিয়ে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আটককৃতরা। আমরা একটি বিলাসবহুল গাড়ি জব্দ করি। সেই গাড়ি থেকে স্বর্ণের 31টি বার জব্দ করা হয়। তার মোট ওজন 3 কেজি 641 গ্রাম, যার বাজার মূল্য 7 কোটি 13 লক্ষ 45 হাজার 395 টাকা। সেই সাথে সাথে 3টি মোবাইল ও কিছু নগদ টাকাও জব্দ করা হয়। বর্তমানে আটককৃত স্বর্ণ, গাড়ি এবং অন্যান্য জব্দকৃত জিনিসগুলো কোতোয়ালি থানার মাধ্যমে যশোর ট্রেজারিতে জমাকরণের প্রক্রিয়া চলমান রয়েছে। এবার যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে আছে গোটা দেশ, তখনও কমেনি ক্রিকেট প্রেমীদের আগ্রহ। বরং অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সিরিজ ঘিরে মাঠে মাঠে দেখা গেছে দর্শকদের উপচে পড়া ভিড়। মিরপুরে ওয়ানডে সিরিজ এবং চট্টগ্রামের সাগরিকায় টি20 ম্যাচগুলোতে গ্যালারি ছিল প্রায় পূর্ণ। দর্শকদের এই ব্যাপক সাড়ায় টিকিট বিক্রি করেই কোটি টাকার বেশি রাজস্ব আয় করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানে জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এরপর টি20 সিরিজের প্রথম 2 ম্যাচে হারলেও দর্শকদের উৎসাহে ভাটা পড়েনি। বিসিবি সূত্র বলছে, ওয়ানডে সিরিজ ও টি20 সিরিজের প্রথম 2 ম্যাচ মিলিয়ে টিকিট বিক্রির আয় ইতিমধ্যেই কোটি টাকা ছাড়িয়েছে। আগামীকালের শেষ টি20কে ঘিরে সেই আয় আরও বাড়বে বলেও আশা করা হচ্ছে। 96 বছরের দীর্ঘ যাত্রা শেষে নতুন এক ঐতিহাসিক মাইল ফলকে পৌঁছতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। 1930 সালে উরুগুয়েতে শুরু হওয়া ফুটবলের এই মহাযজ্ঞ এবার পা রাখছে 1000তম ম্যাচের অধ্যায়ে। টেলিভিশন, ইন্টারনেট কিংবা আধুনিক প্রযুক্তির যুগ শুরুর আগের সেই সময় থেকে বিশ্বকাপ আজ পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসবে। মেক্সিকোর এস্তাদিও মন্টেরিতে বাংলাদেশ সময় রোববার সকালে মুখোমুখি হবে জাপান ও তিউনিসিয়া। ম্যাচটি শুধু 2 দলের লড়াই নয়, এটি বিশ্বকাপ ইতিহাসের এক বিশেষ মুহূর্তের সাক্ষী। বিশ্বকাপের 1000 ম্যাচের পথে লেখা হয়েছে অসংখ্য রোমাঞ্চ, অঘটন আর কিংবদন্তির গল্প। 1954 সালের অস্ট্রিয়া উরুগুয়ে ম্যাচ থেকে শুরু করে 2018 সালের ফাইনালে ফ্রান্স ক্রোয়েশিয়ার লড়াই, প্রতিটি মাইলফলক ম্যাচই পেয়েছে ইতিহাসের মর্যাদা। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে জাপান ও তিউনিসিয়ার নাম। ম্যাচের ফল যাই হোক, বিশ্বকাপের 1000তম ম্যাচের অংশ হয়ে তাদের নাম চিরদিন লেখা থাকবে ফুটবল ইতিহাসে। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কাল প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেনজিরকে ফেরাতে প্রত্যর্পণ আবেদন আমিরাতে পাঠানো হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বিতর্ক চর্চা সমাজের ইতিবাচক সম্ভাবনা বিকাশে সহায়ক, জানালেন তথ্যমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।